হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি এক্স-ম্যান অ্যাপোক্যালিপস নিয়ে। এই মুভিটি এক্স-ম্যান সিরিজের 9 নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এক্স-ম্যান সিরিজের পার্ট 1 to 8 অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.9 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই আমরা প্রাচীন মিশরের একটি ঘটনা দেখতে পাই, যেখানে সময়কাল এখন 3600 BC। আর এখানেই আমরা এই মুভির মেন ভিলেন ও এই পৃথিবীর সব থেকে প্রাচীন মিউটেন্ট এন সাহাব নূরের সাথে পরিচিত হই, যিনি বর্তমানে এই পুরো মিশরকে শাসন করেন। বোঝার সুবিধার্থে আমরা একটু ব্যাকে ফিরে যাই। এক্স-ম্যান ডেজ অফ ফিউচার পাস্টের পোস্ট ক্রেডিট সিন আমরা দেখেছিলাম প্রাচীন মিশরে একটি মিউটেন্ট কিছু জনগণের সামনে দাঁড়িয়ে টেলিকাইনেটিক ভাবে একটি পিরামিড তৈরি করছেন, আর তার 4 জন ঘোড়া সাওয়ার তাকে দূর থেকে লক্ষ্য করছেন। এখানেই যিনি পিরামিড তৈরি করছেন ইনি হলেন এন সাহাব নূর, যার রূপ পরিবর্তন হয়ে এই মুভিতে এই রকম হয়েছে। এই মুভিতে এন সাহাব নূরের বিভিন্ন রকমের ক্ষমতা দেখানো হয়েছে, যেটা আমরা একের পর এক দেখতে পাবো। প্রথমেই আমরা দেখতে পাই এন সাহাব নূর বয়স্ক হওয়ার কারণে একটি অনুষ্ঠানের মাধ্যমে সে তার শরীর ত্যাগ করে অন্য একটি মিউট্যান্টের শরীরে নিজের চেতনাকে স্থানান্তরিত করে। এর মাধ্যমে সে ওই মিউট্যান্টের মতো ইয়াং হয়ে উঠবে এবং ওই মিউট্যান্টের মধ্যে যে সকল ক্ষমতা রয়েছে সেটাও তার নিজস্ব হয়ে যাবে। কিন্তু এই আত্মা স্থানান্তর করার টাইমেই মিশরের কিছু অধিবাসী, যারা তাকে একদমই সহ্য করতে পারে না, মানে তার শাসন মেনে নিতে পারে না, তারা কিছুজন মিলে প্ল্যান করে ওই কাজে বাধা প্রদান করে, যেটা এই মুভির দুর্দান্ত একটি সিন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সিন আপনারা এর আগে কোথাও না কোথাও অবশ্যই একবার হলেও দেখেছেন। যে পিরামিডের মধ্যে এন সাহাব নূর তার নিজের চেতনাকে স্থানান্তরিত করছিল, ওই পিরামিড তারা সুকৌশলে ধ্বংস করে দেয়। আগেই বলেছি এন সাহাব নূরের 4 জন ঘোড়া সাওয়ার তাকে সব সময় প্রোটেক্ট করে। এই টাইমেও তারা একই কাজ করছিল, কিন্তু যেহেতু পুরো পিরামিড ধ্বংস হয়ে যায় তাই তারা 4 জনই সেখানেই প্রাণ হারায়। আর এন সাহাব নূর ওই পিরামিডের ধ্বংসাবশেষের মধ্যেই জীবন্ত চাপা পড়ে যায়। এখান থেকে সিন শিফট হয় 1983 সালে, যেখানে আমরা দেখতে পাই একটি স্কুলে ক্লাস করার টাইমে স্কট প্রথমবারের মতো উপলব্ধি করে তার ক্ষমতা। এইবার প্রশ্ন হলো, স্কটকে তো আমরা এর আগেই দেখে এসেছি অনেক স্টোরিতে, তাহলে কি এখানে শুধু স্কটের ক্যারেক্টারে যে অভিনয় করছে তাকে চেঞ্জ করা হয়েছে? উত্তর হলো না, শুধুমাত্র ক্যারেক্টার চেঞ্জ করা হয়নি, তার জীবনের গল্পও এখানে পুরোপুরি চেঞ্জ দেখানো হয়েছে। মানে আগের স্কটের স্টোরির সাথে এখানে কোনো মিলই নেই। কারণ এর আগের স্টোরিতে আমি বলেছি এক্স-ম্যান সিরিজের 7 নম্বর মুভিতে আমরা দেখেছিলাম লোগান টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে ফিরে এসে সেন্টিনেল প্রোগ্রাম ক্যান্সেল করেছিল, ফলে সেই টাইম থেকে শুরু হয়েছিল এক্স-ম্যান সিরিজের নতুন একটি টাইমলাইন। ঠিক এই কারণের জন্যই এই মুভিতে আমরা যে সকল ক্যারেক্টারদের দেখতে পাবো তাদের অনেককেই এর আগের কোনো না কোনো মুভিতে আমরা মারা যেতে দেখেছি। এখানে তাদেরকে আমরা পুনরায় দেখতে পাবো এবং কিছু কিছু ক্যারেক্টারদের আমরা নতুন রূপে দেখব। যেমন স্কটকে আমরা আগে এই রূপে দেখেছি, এই মুভিতে আমরা এই রূপে দেখব। জিন গ্রেকে আমরা এই রূপে দেখেছি, এখানে আমরা জিনকে এই রূপে দেখব। যাই হোক, স্কট প্রথমবারের মতো তার মিউট্যান্ট ক্ষমতা উপলব্ধি করার পর তার দাদা অ্যালেক্স তাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় জেভিয়ার স্কুলে। কিন্তু কেন? আসলে স্কট তার নিজের পাওয়ার একদমই কন্ট্রোল করতে পারছে না। সে চোখ খুলে তাকালেই তার চোখ থেকে এক ধরনের হাই পাওয়ার লেজার নির্গত হচ্ছে, যেটা তার সামনে থাকা সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এই কারণেই তার দাদা তাকে প্রফেসর এক্সের কাছে নিয়ে আসে, যাতে সে তার ক্ষমতা ঠিকমতো কন্ট্রোল করতে পারে। এইবার এখানেই প্রফেসর এক্সের কথা মতো হ্যাঙ্ক মেকয় তাকে একটি অত্যাধুনিক অপটিক্যাল গ্লাসের ব্যবস্থা করে দেয়, যার মাধ্যমে সে খুব সহজে দেখতেও পাবে এবং সময় সাপেক্ষে তার ক্ষমতা সে ব্যবহারও করতে পারবে। এইবার এক্স ম্যানশনেই স্কট প্রথমবারের মতো জিন গ্রের সাথে পরিচিত হয়, আর এখান থেকেই তারা দুজনের ক্লোজ হতে শুরু করে। এই জিন গ্রের নতুন করে নিশ্চয়ই আর পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে হবে না, কারণ আমরা সকলেই জানি এক্স-ম্যান সিরিজের সব থেকে পাওয়ারফুল মিউট্যান্ট হলো জিন, কিন্তু সে তার পাওয়ার ঠিকমতো ইউজই করতে পারে না এবং তার নিজের পাওয়ার সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। সে শুধু এটুকু জানে তার মধ্যে টেলিপ্যাথিক এবং টেলিকাইনেটিক পাওয়ার রয়েছে। যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই এক্স-ম্যান সিরিজের আরও একটি অন্যতম চরিত্র রেভেনকে, যে বর্তমানে উপস্থিত হয় একটি ফাইট ক্লাবে। বেসিক্যালি এটি এমন একটি ফাইট ক্লাব যেখানে মিউট্যান্টদের ফাইট সাধারণ মানুষরা দেখে আনন্দ উপভোগ করে। সেখানে রেভেন যখন পৌঁছায়, বর্তমানে ওই ফাইট রিংয়ে অ্যাঞ্জেল ডাস্ট ও কার্ড ওয়াগনার নামে 2টি মিউট্যান্ট ফাইট করছিল, যেটা দেখে রেভেন সুকৌশলে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আর কার্ডকে সঙ্গে নিয়ে হাজির হয় কালোবাজারি ব্যবসাকৃত একটি মিউট্যান্ট ক্যালিবানের কাছে। রেভেন কার্ডকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো কার্ড ওয়াগনার, মানে যাকে আমরা নাইট কলার হিসেবে অলরেডি আগের পার্টগুলি থেকে চিনি, আর তার ক্ষমতাও জানি সে যে কোনো পরিস্থিতিতে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় টেলিপোর্ট হতে পারে, কিন্তু সে অন্যদের থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে না। এই কারণেই রেভেন তাকে ওই ফাইট ক্লাব থেকে রেস্কিউ করে এখানে নিয়ে এসেছে, যাতে ক্যালিবান তাকে বার্লিন থেকে আমেরিকায় যাওয়ার সুযোগ করে দেয়।
আসলে ক্যালিবানের কালোবাজারি ব্যবসা হলো এটাই, সে যে কোনো মিউট্যান্টকে তার পরিচয় পাল্টে একটি দেশ থেকে আরেকটি দেশে পাঠিয়ে দেয়। আর তার ক্ষমতা হলো সে যে কোনো মিউট্যান্টকে দূর থেকেই ফিল করতে পারে, মানে কোন মিউট্যান্ট বর্তমানে কোথায় আছে সেটা সে খুব ভালো করেই জানে। এখানে রেভেন যখন উপস্থিত হয়, ক্যালিবান তাকে তার একটি পুরনো সঙ্গী এরিকের কথা জানায় আর বলে বর্তমানে পোল্যান্ডে এরিকের পরিবার মারা গেছে, তাই এখন সে পুরোপুরি উদ্বিগ্ন। এটা জানার সঙ্গে সঙ্গেই রেভেন নাইটকলারকে সঙ্গে নিয়ে সোজা রওনা হয় এক্স ম্যানশনের উদ্দেশ্যে। এইবার কথা হলো এরিকের পরিবার কিভাবে মারা গেল। আসলে যে জায়গায় এন সাহাবনুরকে জীবন্ত চাপা দেওয়া হয়েছিল সেই স্থানে হাজির হয় সিআইএ এজেন্ট ময়রা। কিন্তু ময়রা এখানে কেন হাজির হয়েছে? আসলে সে পৃথিবীর সব থেকে প্রাচীন মিউট্যান্টকে নিয়ে গবেষণা করছিল, আর তার গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সে বর্তমানে হাজির হয়েছে মিশরে। এখানেই ময়রা একটি সুড়ঙ্গের সাহায্যে ওই পিরামিডের ধ্বংসাবশেষের মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে সেখানে অলরেডি একদল মানুষ কিছু মন্ত্র বলে কোনো কিছু জাগ্রত করার চেষ্টা করছে। এইবার এখানেই ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে ময়রা সেখানে প্রবেশ করেছিল সেই স্থান দিয়ে সূর্যের আলো ভিতরে এসে পড়ায় অদ্ভুতভাবে এন সাহাবনুর সেখানেই জাগ্রত হয়ে ওঠে, যার ফলে সেখানে একটি এনার্জি ফিল্ডের সৃষ্টি হয়। আর ওই এনার্জি ফিল্ড থেকেই উৎপন্ন হয় ভূমিকম্পের, যে ভূমিকম্প পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফলে পোল্যান্ডের একটি লোহার কারখানায় কর্মরত এরিক লেহেন্সার ওই ভূমিকম্পের কারণে বিপদে পড়া একটি মানুষকে তার ক্ষমতার সাহায্যে প্রাণে বাঁচিয়ে নেয়, যেটা সেখানে থাকা অনেকেই লক্ষ্য করে। ফলে এরিক বাড়ি ফিরেই তার স্ত্রীকে জানায় তারা এখানে আর থাকবে না, এখান থেকে তাদেরকে এক্ষুনি চলে যেতে হবে। তার ওয়াইফ যখন তার কাছ থেকে কারণ জানতে চায় তখন সে জানায় তার ক্ষমতা সম্বন্ধে তার কারখানার অনেকেই জেনে গেছে, যেটা তার জন্য একদমই ভালো না। এইবার কথা হলো তার ক্ষমতা সম্বন্ধে তার কারখানার সহকর্মীরা জানতে পেরেছে, তাতে তার প্রবলেমটা কোথায়? সে তো তারই একজন সহকর্মীর প্রাণ বাঁচিয়েছে। আসলে এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্টে আমরা দেখেছিলাম ম্যাগনেটো প্রেসিডেন্টকে হত্যা করতে গেলে রেভেন প্রেসিডেন্টকে তার হাত থেকে রক্ষা করে, আর তখন থেকেই ম্যাগনেটো পুরো ওয়ার্ল্ডে একটি মোস্ট ওয়ান্টেড মিউট্যান্ট বলে ঘোষিত। যে কারণেই সে পোল্যান্ডে ছদ্মবেশ নিয়ে একটি নতুন সংসার শুরু করে আর একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে থাকে। কিন্তু প্রবলেম শুরু হয় এখন, যেহেতু তার ওই ম্যাগনেটিক ক্ষমতা তার সহকর্মীরা দেখে নিয়েছে, তাই তারা নিশ্চয়ই সন্দেহ করবে এই হলো সেই মোস্ট ওয়ান্টেড ম্যাগনেটো। যে কারণেই সে তার স্ত্রীকে বলে এখান থেকে চলে যাওয়ার কথা। কিন্তু এরিক যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়। তার সহকর্মীরা সেখানকার পুলিশে খবর দেওয়ায় তারা পুরো ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয় আর তার মেয়েকে আটক করে এরিকের কাছে জানতে চায় সেই কি আসলে ম্যাগনেটো। এইবার ম্যাগনেটো তার মেয়েকে বাঁচানোর বিনিময়ে নিজে তার পরিচয় জানিয়ে তাদের কাছে ধরা দেয়। কিন্তু এরিকের কন্যা তার বাবাকে আটক হতে দেখে চিৎকার করতে শুরু করে, আর তার বিশৃঙ্খলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাই এরিকের কন্যাও একটি মিউট্যান্ট। এইবার ওই বাচ্চা মেয়ের মিউট্যান্ট ক্ষমতায় বিভ্রান্ত হয়ে ভুলবশত সেখানে উপস্থিত একটি পুলিশের হাত থেকে একটি তীর ফসকে গিয়ে তার মেয়ের বুকে আঘাত করে, ফলে সেখানেই তার মেয়ে ও স্ত্রী মারা যায়। যেটা দেখে এরিক রেগে গিয়ে তার মেয়ের গলায় থাকা একটি চেনের সাহায্যে পুরো ফোর্সকে নিমেষেই হত্যা করে। এবার নিশ্চয়ই বোঝা গেছে এরিকের পরিবার কিভাবে মারা গেল। যাই হোক, অন্যদিকে এন সাহাবনুর পুনরায় জাগ্রত হয়ে অনাথ একটি মিউট্যান্ট অরোরা মুন্ড্রোকে কিছু গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। এইবার মুন্ড্রো এন সাহাবনুরের এইরকম ক্ষমতা দেখে তাকে সঙ্গে করে তার থাকার জায়গায় নিয়ে আসে। সেখানেই চলতে থাকা একটি টিভি টাচ করে বর্তমান পৃথিবীর পুরো পরিস্থিতি সম্বন্ধে এন সাহাবনুর জ্ঞান লাভ করে আর নিজে নিজেই মনে করতে শুরু করে মানব সভ্যতা তার পথ হারিয়ে ফেলেছে, তাই তাদেরকে আবার নির্দিষ্ট পথে ফিরিয়ে আনতে হবে। যেই কারণেই সে সিদ্ধান্ত নেয় তিনি এই বিশ্বকে নতুনভাবে তৈরি করবে, যেখানে আগের যুগের মতোই সেই হবে এই বিশ্বের সর্বেসর্বা। এরপর মুন্ড্রো তাকে যখন রেভেনের ছবি দেখিয়ে জানায় এই হচ্ছে তার হিরো, ছোট থেকে সে রেভেনের মতোই হতে চায়। এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্টে প্রেসিডেন্টকে যখন রেভেন ম্যাগনেটোর হাত থেকে বাঁচিয়েছিল তখন সেই দৃশ্য পৃথিবীর সকল মানুষ দেখেছিল, আর তখন থেকেই পৃথিবীর অনেক মানুষের কাছেই রেভেন একজন হিরো, আর মিউট্যান্ট কুলের কাছে তো অবশ্যই। এই কারণেই অনেক মিউট্যান্ট তাকে তার আইডিয়াল মনে করে তার মতো হতে চায়, আর এদের মধ্যেই একজন হলো মুন্ড্রো। এই কথা এন সাহাবনুর জানার পরেই সে তার ক্ষমতার সাহায্যে মুন্ড্রোর ক্ষমতা বৃদ্ধি করে, আর এরপর থেকেই মুন্ড্রো তার অনুসারী হয়ে ওঠে। অন্যদিকে এন সাহাবনুর জাগ্রত হওয়ার টাইমে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল সেটা পৃথিবীর বিপরীত পাশে থাকা এক্স ম্যানশনেও সবাই উপলব্ধি করেছিল। এমনকি ওই টাইমে জিন একটি মারাত্মক স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নে সে দেখতে পেয়েছিল পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু প্রফেসর এক্স জিনের এই কথা শুনে তাকে বলেছিল তোমার ক্ষমতা তুমি নিজেই জানো না, যখন তুমি তোমার ক্ষমতা কন্ট্রোল করতে পারবে তখন থেকে দেখবে এই রকম স্বপ্ন আর তোমার মাথায় আসবে না। তারপর হ্যাঙ্কের সাথে কথা বলে প্রফেসর এক্স জানতে পারে ভূমিকম্পের উৎসস্থল ঠিক পৃথিবীর বিপরীত প্রান্তে। তখনই প্রফেসর এক্স সেরেব্রো ব্যবহার করে দেখার চেষ্টা করে ওই ভূমিকম্পের উৎসস্থলে কি এমন ঘটেছে। সেরেব্রোর মাধ্যমেই প্রফেসর এক্স ওই স্থানে ময়রাকে দেখতে পায় আর জানতে পারে ওই স্থানে সে বিশেষ কোনো কাজে গিয়েছিল, যার রিপোর্ট জমা দেওয়ার জন্যই সে বর্তমানে রওনা হয়েছে তাদের হেডকোয়ার্টারে। ফলে প্রফেসর এক্স অ্যালেক্সকে সঙ্গে নিয়ে রওনা হয় ময়রার সাথে দেখা করার উদ্দেশ্যে। এই টাইমেই রেভেন নাইটকলারকে সঙ্গে নিয়ে এক্স ম্যানশনে এসে উপস্থিত হয়, কিন্তু ততক্ষণে প্রফেসর ময়রার সাথে দেখা করার জন্য এখান থেকে বেরিয়ে গেছে।
তাই রেভেন এখানেই ওয়েট করতে শুরু করে যতদিন না প্রফেসর এক্স এক্স ম্যানশনে ফিরে আসছে। এদিকে প্রফেসর এক্স ও অ্যালেক্স ময়রার সাথে দেখা করে তার থেকে জানতে চায় আগের দিন ইজিপ্টে তার সাথে কি ঘটেছে। প্রথমেই ময়রা জানায় এটা একদমই সরকারি ব্যাপার, কিন্তু তারপরেই সে জানায় সে একটি গুপ্ত বিষয় নিয়ে রিসার্চ করছে, আর সেটা হলো 1000 বছর আগে জন্ম নেয়া একটি মিউট্যান্ট এন শাহাবনুর। এইবার এই সম্বন্ধে প্রফেসর এক্স আরও জানার জন্য ময়রাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় এক্স ম্যানশনে। এখানে এসেই প্রফেসর সামনাসামনি হয় রেভেনের, যেটা দেখে প্রফেসর খুবই খুশি হয়। কিন্তু রেভেন প্রফেসরের সাথে ময়রাকে দেখে আরও বেশি খুশি হয় আর ময়রাকে তার নাম ধরে সম্মোহন করে। কিন্তু ময়রা তো রেভেনকে চেনে না, এর কারণও আমরা জানি। কিউবায় যখন রেভেন প্রফেসর এক্সকে ছেড়ে ম্যাগনেটোর সাথে চলে গিয়েছিল, তারপরেই প্রফেসর এক্স ময়রার সমস্ত স্মৃতি মুছে ফেলেছিল, যাতে মিউট্যান্টদের কোনো তথ্যই সে সিআই এর কাছে না জানাতে পারে। এই কারণেই ময়রা এখানকার কাউকেই চেনে না, মানে তার মনে হয় সে এই প্রথমবারের মতো এই সকলের সাথে পরিচিত হচ্ছে। যাই হোক, এখানেই প্রফেসর যখন রেভেনের থেকে জানতে পারে এরিকের স্ত্রী আর কন্যা মারা গেছে আর বর্তমানে তার প্রায় দিশেহারা অবস্থা, তখনই প্রফেসর সবাইকে নিয়ে এক্স ম্যানশনে থাকা সেরেব্রো ব্যবহার করে এরিকের খোঁজ করতে শুরু করে। অন্যদিকে এন শাহাবনুর মুনরকের সঙ্গে নিয়ে হাজির হয় ক্যালিবানের কাছে, কারণ আগেই বলেছি ক্যালিবান যে কোনো মিউট্যান্টের লোকেশন জানে। তাই এন শাহাবনুর তার কাছে উপস্থিত হয়ে তার প্রয়োজন মতো মিউট্যান্টের খোঁজ করতে শুরু করে। কিন্তু ক্যালিবান যেহেতু একজন কালোবাজারের ব্যবসায়ী, তাই তার কাছে টাকাই সব, আর এন শাহাবনুরের কাছে কোনো টাকা পয়সা না থাকায় সে তাকে কোনো খোঁজ খবর জানাতে অস্বীকার করে। কিছুক্ষণের মধ্যেই ক্যালিবানের দেহরক্ষী শাইলো নামক একটি মিউট্যান্ট এন শাহাবনুর ও মুনরকে ওয়ার্নিং দেয় এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ার জন্য। কিন্তু এন শাহাবনুর যখনই তার ক্ষমতা ব্যবহার করে শাইলোর পাওয়ার বৃদ্ধি করে, তখনই শাইলো ও মুনরোর মতো তার অনুসারী হয়ে ওঠে আর জানায় আমি জানি আপনার কি রকম টাইপের মিউট্যান্ট দরকার। এরপরেই শাইলো এন শাহাবনুরকে সঙ্গে নিয়ে হাজির হয় অ্যাঞ্জেল নামক সেই মিউট্যান্টের কাছে, যাকে আমরা কিছুক্ষণ আগেই নাইট কলারের সাথে ফাইট রিংয়ে ফাইট করতে দেখেছিলাম। সেখানে ওই ফাইটের মাঝেই তার ডানাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, কিন্তু এখানে এন শাহাবনুর তার সাথে দেখা করেই তার ক্ষমতা বৃদ্ধি করে তার ডানাগুলিকে পুরোপুরি মেটালে পরিণত করে, ফলে বাকিদের মতো অ্যাঞ্জেলও তার দলে নাম লেখায়। অন্যদিকে দেখা যায় ম্যাগনেটো তার স্ত্রী ও কন্যাকে হারিয়ে বর্তমানে হাজির হয়েছে ওই কারখানায় যেখানে সে বর্তমানে কাজ করত। সেখানে গিয়ে সে তার সহকর্মীদের উদ্দেশ্য করে জানায় আমি তো তোমাদের একজনের প্রাণ বাঁচিয়েছিলাম, বিনিময়ে তোমরা আমার স্ত্রী কন্যাকেই কেড়ে নিলে, এখন আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই বলেই যখনই সে তাদেরকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় এন শাহাবনুর ও তার পুরো টিম। সেখানে উপস্থিত হয়েই এন শাহাবনুর নিমেষেই সেই কারখানায় কর্মরত সমস্ত কর্মীকে হত্যা করে এরিককেও তার দলে নিয়ে নেয়। তারপর এরিককে সঙ্গে নিয়ে উপস্থিত হয় সেই স্থানে যেখানে এরিক সর্বপ্রথম তার ক্ষমতা উপলব্ধি করেছিল, যেটা দেখেই এরিক জানায় আমাকে এখানে আনা আপনার একদমই উচিত হয়নি। তখনই এন শাহাবনুর তাকে জানায় আমি তোমাকে এখানে এনেছি তোমার ক্ষমতার সর্বশিখরে পৌঁছানোর জন্য। তোমার মধ্যে কি ক্ষমতা আছে সেটা তুমি নিজেই জানো না, একবার চেষ্টা করে দেখো, তোমার মধ্যে এই পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে। এরপরেই এরিক তার কথায় অনুপ্রাণিত হয়ে তার মধ্যে থাকা সমস্ত শক্তি কাজে লাগিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা সমস্ত মেটালিক কণাকে তার ম্যাগনেটিক ক্ষমতার সাহায্যে চালনা করতে শুরু করে এবং নিমেষেই সেখানে একটি ম্যাগনেটিক তুফানের সৃষ্টি করে ওই শিবিরগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এদিকে প্রফেসর যে সেরেব্রো ব্যবহার করে এরিকের খোঁজ করতে শুরু করেছিল, সে ফাইনালি এরিকের খোঁজ পেয়ে তার সাথে টেলিকাইনেটিক ভাবে কথাবার্তা বলতে শুরু করে, যেটা লক্ষ্য করেই এন শাহাবনুর তার ক্ষমতার সাহায্যে প্রফেসর এক্স সহ পুরো সেরেব্রো কবজা করে ফেলে। আর এরপরেই প্রফেসর এক্স এর ক্ষমতা কাজে লাগিয়ে পৃথিবীর সমস্ত দেশে থাকা পারমাণবিক অস্ত্রগুলিকে মহাকাশের উদ্দেশ্যে চালনা করে, যাতে সমস্ত দেশ পারমাণবিক শক্তি হারিয়ে ফেলে। প্রফেসর এক্স যখন বুঝতে পারে তার ক্ষমতা এখন পুরোপুরি এন শাহাবনুরের কন্ট্রোলে, তখনই সে তার সাথে থাকা অ্যালেক্সকে জানায় সেরেব্রো নষ্ট করে ফেলার জন্য। ফলে সঙ্গে সঙ্গেই অ্যালেক্স প্রফেসরের কথা মতো তার ক্ষমতার সাহায্যে সেরেব্রোকে ধ্বংস করে ফেলে। এর ফলে এখানেই এন শাহাবনুরের সাথে প্রফেসর এক্স এর সংযোগ বিচ্ছিন্ন হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এন শাহাবনুর তার 4 জন অনুসারীকে নিয়ে এক্স ম্যানশনে উপস্থিত হয়ে প্রফেসর এক্সকে অপহরণ করে। অ্যালেক্স তার চোখের সামনে এইসব হতে দেখে তাদেরকে আটকানোর জন্য তাদের উপর আক্রমণ করতে গেলে সেখানে একটি বড় সড়ো বিস্ফোরণ ঘটে, ফলে পুরো এক্স ম্যানশন নিমেষেই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানেই আমরা এই মুভির দুর্দান্ত একটি সিন দেখতে পাই, যেখানে পিটার মানে কুইক সিলভার সেখানে উপস্থিত হয়ে ওই এক্স ম্যানশনে থাকা প্রত্যেকটি মিউট্যান্টকে তার দ্রুত গতির সাহায্যে ওই বিস্ফোরণে মারা যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। শুধুমাত্র অ্যালেক্স ওই বিস্ফোরণে মারা যায়। ঠিক এই মুহূর্তে উইলিয়াম স্ট্রাইকারের বাহিনী ওই স্থানে হামলা করে হ্যাঙ্ক, রেভেন, পিটার এবং ময়রাকে ধরে নিয়ে যায় বিশেষ কিছু জিজ্ঞাসাবাদের জন্য, কারণ ওই এক্সপেনশন থেকে কোনোভাবে পৃথিবীর সমস্ত পারমাণবিক শক্তি ধ্বংস করে ফেলা হয়েছে। যাই হোক, এদেরকে ধরে নিয়ে যেতে দেখে স্কট, জিন ও কার্ট গোপনে তাদেরকে অনুসরণ করে পৌঁছায় আলকালি লেকে সেই গবেষণাগারে, যেই গবেষণাগার আমরা এর আগের অনেক মুভিতেই দেখেছি।
সেখানে পৌঁছেই জিন তার ক্ষমতা ইউজ করে সেখানে বন্দি ওয়েপেন এক্স মানে উলভারিনকে মুক্ত করে। ফলে উলভারিন সেখান থেকে ছাড়া পেয়েই এক এক করে সেখানকার সমস্ত গার্ডদের মারতে শুরু করে, যেটা দেখেই স্ট্রাইকার সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে জানে ওয়েপেন এক্সকে এইভাবে থামানো সম্ভব না। ফলে খুব সহজেই স্কট, জিন এবং কার্ট হ্যাঙ্ক, রেভেন, পিটার এবং ময়রাকে সেখান থেকে মুক্ত করে। এখানে কথা হলো লোগান এখানে কিভাবে বন্দী হলো। আসলে আমরা জানি স্ট্রাইকার লোগানের ওপর বিশেষ ধরনের এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু সেটা হয়েছিল আগের টাইমলাইনে। আর এই টাইমলাইনেও স্ট্রাইকার তাকে ধরে তার উপর আবারও এক্সপেরিমেন্ট করে, আর তারপরেই তাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, আর এখন জিন তাকে মুক্ত করে দেয়। অন্যদিকে ইনসাহাব নূর প্রফেসর এক্সকে কিডন্যাপ করে তার টেলিপ্যাথিক ক্ষমতা ইউজ করে পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে একটি বার্তা পাঠায়, যার মাধ্যমে সে সবাইকে জানায় মানব সভ্যতা তার পথ হারিয়ে ফেলেছে, তাই খুব তাড়াতাড়ি তাদের বানানো সকল জিনিস ধ্বংস করে সে একটি নতুন পৃথিবী তৈরি করবে। প্রফেসর এক্স এই বার্তা পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে পাঠানোর সময়ই গোপনভাবে জিনকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠায়, আর সঙ্গে তার লোকেশন উদ্ধার করতে রিকোয়েস্ট করে। এরপরেই আমরা দেখতে পাই ইনসাহাব নূর তার ক্ষমতার সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় ওই রকম পিরামিড স্থাপন করে, আর এরপরেই শুরু হয় আসল খেলা। আসলে ইনসাহাব নূর প্রফেসর এক্স এর মতো এত পাওয়ারফুল মস্তিষ্ক এর আগে কখনো দেখেনি, তাই সে প্রফেসরকে কিডন্যাপ করেছিল একটাই কারণে, যাতে সে প্রফেসর এক্স এর ক্ষমতা নিজের মধ্যে নিয়ে নিতে পারে। আর সেটা কিভাবে সম্ভব এটা আমরা এই মুভির প্রথম সিনেই দেখে এসেছি। এখানেও সে ঠিক একই কাজের জন্য তৈরি হয়, মানে তার নিজের চেতনাকে প্রফেসর এক্সের শরীরে স্থানান্তর করার জন্য রেডি হয়। আর আগের বারের মতোই তার 4 জন হর্সম্যান মানে বর্তমানে এরিক, অ্যাঞ্জেল, সাইলক এবং মুনরোকে আদেশ দেয় তার এই কাজে সাহায্য করার জন্য। ইনসাহাব নূরের থেকে আদেশ পাওয়ার পরেই এরিক তার ক্ষমতা ব্যবহার করে পৃথিবীর পুরো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে দেয়, যার ফলে পুরো পৃথিবী জুড়ে শুরু হয় ধ্বংসলীলা। এদিকে জিন প্রফেসর এক্স এর লোকেশন উদ্ধার করে তার টিম নিয়ে উপস্থিত হয় ওই পিরামিডের কাছে। সেখানে উপস্থিত হয়েই পিটার আর রেভেন প্রথমেই চলে যায় এরিককে বোঝাতে, যাতে সে ওই ধ্বংসলীলা থামিয়ে দেয়। আর এদিকে জিন, হ্যাঙ্ক ও স্কট শুরু করে মুনরো, অ্যাঞ্জেল এবং সাইলোকের সাথে লড়াই। অন্যদিকে ইনসাহাব নূর তার চেতনাকে পুরোপুরি প্রফেসর এক্সের শরীরে স্থানান্তর করার আগেই নাইট কলার তার ক্ষমতার সাহায্যে প্রফেসর এক্সকে সেখান থেকে টেলিপোর্ট করে তাদের বিমানে ফিরিয়ে আনে। এরপর যখনই তারা সকলে মিলে ওই বিমানে করে প্রফেসর এক্সকে নিয়ে ফিরে আসতে যাবে, ঠিক তখনই সাইলক ও অ্যাঞ্জেল তাদের উপর পুনরায় আক্রমণ করে, যেটা দেখে নাইট কলার সকলকে নিয়ে ওই প্লেন থেকে টেলিপোর্ট হয়ে বেরিয়ে যায়। সাইলক ওই বিমান থেকে লাফ দেয়, কিন্তু অ্যাঞ্জেল ওই বিমানটির সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এতক্ষণে ইনসাহাব নূর পিরামিডের ভিতর থেকে বাইরে এসে উপস্থিত হয়। পিটার তাকে দেখেই তার দ্রুত গতি ব্যবহার করে তার উপর আক্রমণ করতে শুরু করে। এই সিনটি আমার কাছে এই মুভির দ্য বেস্ট সিন। যাই হোক, যেহেতু ইনসাহাব নূর খুবই পাওয়ারফুল, তাই কিছুক্ষণের মধ্যেই সে পিটারকে পরাস্ত করে। তারপরেই প্রফেসর এক্স এর নাম ধরে চিৎকার করতে শুরু করে আর জানায় সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তার সামনে এসে উপস্থিত হয়। কিন্তু চার্লস চালাকি করে তার সামনে না এসে টেলিপ্যাথিক্যালি তার সাথে লড়াই করতে শুরু করে, মানে সামনাসামনি লড়াই না করে মস্তিষ্কে লড়াই শুরু হয়। কিন্তু সেখানেও ইনসাহাব নূর প্রফেসর এক্সকে হারিয়ে দেয়। ফলে প্রফেসর এক্স জিনকে তার ক্ষমতার পূর্ণ শক্তি প্রকাশ করার জন্য উদ্বুদ্ধ করে। এতক্ষণে এরিক তার সাথে চার্লসের পূর্ণ কিছু স্মৃতি মনে করে সমস্ত ধ্বংসলীলা থামিয়ে ইনসাহাব নূরের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু এরিকও তার ক্ষমতার সামনে পরাস্ত হয়। এদিকে জিন প্রফেসর এক্স এর কথায় অনুপ্রাণিত হয়ে তার সমস্ত শক্তি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই সে ফিনিক্স রূপে আত্মপ্রকাশ করে আর ইনসাহাব নূরকে পুরোপুরি জ্বালিয়ে দেয়, যেটা দেখে সাইলক সেখান থেকে পালিয়ে যায়। আর বাকিরা সবাই মিলে উপস্থিত হয় প্রফেসর এক্স এর কাছে, যেখানে আমরা দেখতে পাই প্রফেসর এক্স এখন পুরোপুরি সুস্থ, শুধু তার মাথার চুলগুলোই নেই। আসলে ইনসাহাব নূর তার চেতনাকে স্থানান্তর করার টাইমেই প্রফেসর এক্স এর এই অবস্থা হয়েছিল। যাই হোক, এখানেই প্রফেসর এক্স ময়রার সমস্ত স্মৃতি আবারও তার মধ্যে ফিরিয়ে দেয়। পরবর্তী সিনে দেখা যায় এরিক ও জিন তাদের ক্ষমতার সাহায্যে জেভিয়ার স্কুল পুনরায় গঠন করতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত এরিক এই স্কুলে থাকার এবং পড়াতে সাহায্য করার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখানে আমরা মুনরোকেও দেখতে পাই, সে বর্তমানে প্রফেসর এক্স এর টিমে যোগ দিয়েছে, মানে যাকে আমরা এর আগে অলরেডি স্টর্ম নামে দেখে এসেছি। যাই হোক, সে পিটারকে জানায় রেভেন বলছিল ম্যাগনেটো নাকি তার বাবা। পিটার তখন জানায় হ্যাঁ, ম্যাগনেটোই তার বাবা, আর এটা জানানোর জন্যই সে এক্স ম্যানশনে এসেছিল। কিন্তু এখন পিটার এরিককে না বলার সিদ্ধান্ত নেয় যে সে এরিকের ছেলে। এরপর হ্যাঙ্ক ও রেভেন দুজনে মিলে নতুন এক্সম্যান টিমের সদস্য মানে স্কট, জিন, মুনরো, নাইট কলার এবং পিটারকে প্রশিক্ষণ দিতে শুরু করে, যাতে ভবিষ্যতে যে কোনো বিপদে তারা যেন খুব সহজেই সার্ভাইভ করতে পারে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় অ্যাসেক্স কর্পোরেশনের তরফে কালো স্যুট পরা একজন ব্যক্তি তার টিম নিয়ে উপস্থিত হয় উইলিয়াম স্ট্রাইকারের ওই গবেষণা কেন্দ্রে, যেখানে তারা ওয়েপেন এক্স মানে লোগানের রক্তের নমুনা পুনরুদ্ধার করে। আর এখানেই এই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।